তাহলে আজকে আমরা শুরু করব মডিফায়ার। মডিফায়ার শব্দটা কি এটা আগে ভালো করে বুঝতে হবে। যদি এই মডিফায়ার সম্পর্কে ভালো করে ধারণা নেই তাহলে মডিফায়ার অর্ধেক হয়ে যাবে ধারণার মধ্যেই আমাদের মডিফায়ারের অর্ধেক হয়ে যাবে। একটা স্টুডেন্ট যখন এসএসসি পাস করে, এসএসসি পাস করার পর ইংরেজি সম্পর্কে তার কিছু বেসিক ধারণা থাকে, এটাই স্বাভাবিক। এসএসসি পাস করার পর ইংরেজির বেসিক ধারণা যদি না থাকে তাহলে ইন্টারমিডিয়েটের সিলেবাসটা তার পক্ষে কঠিন হয়ে যাবে। তো সেই ধারণা, বেশি কিছু ধারণা লাগবে না, তোমার ধারণা লাগবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই দুটো ধারণা লাগবে। আর ভার্বের ক্লাসিফিকেশন অর্থাৎ ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, এই দুটোর মধ্যে নন ফাইনাইট ভার্বের তিন প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। এই তিনটা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড এই কয়টা বিষয় সম্পর্কে যদি কোনো স্টুডেন্টের ভালো ধারণা থাকে তাহলে মডিফায়ার একদিনেই শেষ হয়ে যাবে। আর এগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, এই কয়টা বিষয়ের উপর, এই কয়টা টপিকের উপর যদি তার ঘাটতি থাকে, গ্যাপ থাকে, তাহলে মডিফায়ার বোঝানো কষ্টকর হয়ে যাবে। তো অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের তথ্য প্রদান করা, নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু কথা বলা। বই পুস্তকের ভাষায় যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞাপন ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এইটুকু দিয়েই অ্যাডজেক্টিভের সংজ্ঞা পরিপূর্ণ হয় না। অ্যাডজেক্টিভ মূলত আমরা এইভাবে বলবো, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য যে শব্দগুলোই বসবে তাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, এমনকি অ্যাডজেক্টিভের জন্য যে শব্দগুলো বসবে, অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের জন্য যে শব্দগুলো তথ্য প্রদান করবে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। তা এখান থেকে আমরা জানতে পারছি যে একটা শব্দ আরেকটা শব্দের তথ্য প্রদান করে। একটা শব্দ আরেকটা শব্দ কী করে? তথ্য প্রদান করে। এই তথ্য প্রদানকারী শব্দগুলোকেই বলা হয় মডিফায়ার। এই তথ্য প্রদানকারী শব্দগুলোকেই বলা হয় মডিফায়ার। আমরা যখন একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ পাবো, একটা শব্দকে প্রশ্ন করলে অনেক সময় অন্যটা শব্দ উত্তরে চলে আসে। যেমন সে ভাত খায়, এখানে খাওয়াটা ভার্বকে যদি প্রশ্ন করি কে খায়, উত্তরে আসছে রহিম। কি খায়? ভাত খায়। এরকম একটা শব্দকে প্রশ্ন করলে একটা শব্দ উত্তরে চলে আসতেছে। ঠিক এইখানে আমরা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউনকে প্রশ্ন করলে অতিরিক্ত করে যে শব্দগুলো উত্তরে পাবো এরাই মডিফায়ার। অর্থাৎ মডিফায়ারের মূল কাজ কি? অন্য শব্দ সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করা। এদের কি বলা হবে? মডিফায়ার। তাহলে মডিফায়ার সম্পর্কে আমাদের ধারণা আগে থেকেই আছে। ক্লাস 10 পর্যন্ত যারা পড়ালেখা করছে একটু মনোযোগ দিয়ে তাদের তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে ধারণা থাকার কথা। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এক ধরনের মডিফায়ার, কারণ এরা নাউন বা প্রোনাউনের তথ্য দিচ্ছে, ভার্বের তথ্য দিচ্ছে, অ্যাডভার্বের তথ্য দিচ্ছে, এমনকি অ্যাডজেক্টিভেরও তথ্য দিচ্ছে। অর্থাৎ ভার্বকে আমরা যে কোনোভাবে প্রশ্ন করি না কেন, প্রশ্ন করলে যে তথ্যগুলো আমরা পাবো অতিরিক্ত সেগুলোই মডিফায়ার। নাউন ও প্রোনাউনকে প্রশ্ন করলে যে তথ্যগুলো পাবো এগুলোই মডিফায়ার। তাহলে মডিফায়ার বিশেষ করে কার কার হবে? নাউনের, প্রোনাউনের, ভার্বের, অ্যাডভার্বের, অ্যাডজেক্টিভের, এরাই মূলত মডিফায়ার। তো মডিফায়ারের আলোচনা করতে গিয়ে আমরা দেখব ধারাবাহিকভাবে আসলে কারা কারা মডিফায়ার হতে পারে। সমষ্টিগতভাবে একসঙ্গে দেখব যে কারা কারা মডিফায়ার হতে পারে, তাদের নাম কি। এখানে এই মডিফায়ারের প্রশ্নে তাদেরকে কী নামে আখ্যায়িত করা হবে, কখন কীভাবে আসতে পারে পরীক্ষায়, সেই তালিকাটা আমরা এখানে দেখব। মডিফায়ার প্রথমত ইনফিনিটিভ, এটা এক ধরনের মডিফায়ার। কিভাবে? হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। আসাটা ভাব, কিন্তু প্রশ্ন কেন এসেছিল? টু সি, দেখতে। এই যে টু সি এটা উত্তরে আসতেছে, তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ মডিফায়ার, কারণ ভার্বের তথ্য দেবে। তাহলে ইনফিনিটিভ এক ধরনের মডিফায়ার। দ্বিতীয়ত পার্টিসিপল, ভার্ব থেকে উৎপত্তি হয়ে
যে শব্দগুলো অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। তার মানে অ্যাডজেক্টিভ সে নাউন প্রোনাউনের তথ্য দেয়। আমরা কিছুক্ষণ আগে বললাম যে মডিফায়ারের মূল কাজ অন্য একটা শব্দের তথ্য প্রদান করা। তাহলে পার্টিসিপলকেও আমরা এক ধরনের মডিফায়ার বলতে পারি। যদিও পার্টিসিপলের ভাগ আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তৃতীয়ত অ্যাডভার্ব। কার কার তথ্য দেয় অ্যাডভার্ব? ভার্বের তথ্য দেয়, অ্যাডজেক্টিভের তথ্য দেয়, এমনকি অ্যাডভার্বেরও তথ্য দেয়। অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে সাধারণত হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে প্রশ্ন করলে আমরা প্রথমেই বলছি কোনো একটা শব্দকে প্রশ্ন করলে অতিরিক্ত করে যে উত্তরটা আসতেছে সেটাই মডিফায়ার। তাহলে এখানে অ্যাডভার্ব এক ধরনের মডিফায়ার, অ্যাডজেক্টিভ এক ধরনের মডিফায়ার, শুরুতেই বলছি। ইন্টেন্সিফায়ার এটাও এক ধরনের মডিফায়ার, যদিও এই শব্দটা এসএসসি লেভেল পর্যন্ত স্টুডেন্টদের জানার কথা নয়। এই শব্দটা কি? নতুন। নতুন হলেও এটা জটিল কোনো বিষয় নয়, এমন সহজ একটা কথা। কীরকম কথা? কারো যদি হাত কেটে যায়, সেই কাটা জায়গার উপর যে লবণ ছিটানো হয় তার ব্যথা কমবে না বাড়বে? তাহলে এই যে ব্যথা কিন্তু আছে, কষ্ট আছে, সেখান থেকে তার মাত্রা যখন বাড়ানো হবে সেটাকেই বলা হয় ইন্টেন্সিফায়ার। তাহলে যে শব্দগুলো ব্যবহার করলে স্বাভাবিক মাত্রার চেয়ে মাত্রাটা বেড়ে যায়, বৃদ্ধি পায়, সেই শব্দগুলো বলা হয় ইন্টেন্সিফায়ার। যেমন হি ইজ গুড, সে হয় ভালো। এই গুড শব্দটার আগে আমরা যদি ভেরি শব্দটা যুক্ত করি তাহলে কমবে না বাড়বে? তাহলে হি ইজ ভেরি গুড, সে হয় খুব ভালো। এই খুব শব্দটা দিয়ে আগের চাইতে মাত্রা বৃদ্ধি পাইছে। সেই বৃদ্ধি পাওয়াটা পজিটিভ বৃদ্ধি হতে পারে, নেগেটিভ। হি ইজ ব্যাড, হি ইজ ভেরি ব্যাড, মাত্রা বৃদ্ধি পেল। এই মাত্রা বৃদ্ধি করা হয় যে শব্দগুলোকে দিয়ে, তারাই ইন্টেন্সিফায়ার। তাহলে এটা কিন্তু জটিল কিছু? এক ধরনের অ্যাডভার্ব, এরাও এক ধরনের অ্যাডভার্ব, কিন্তু বাড়তি করে নাম দেওয়া হয়েছে যেহেতু মাত্রা বৃদ্ধি করে, এদের বাড়তি করে নাম দেওয়া হয়েছে ইন্টেন্সিফায়ার। নাউন ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ, এইটার মূল যে কাজটা সাধারণত নাউনের পরে বসে। নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে একটা পরিচয় তুলে ধরে, ওই নাউনের পেশা তুলে ধরে অথবা পদবি তুলে ধরে। রহিম ইজ কামিং, রহিম আসছে। কোন রহিম আমরা চিনতে পারছি না, যে বলছে সে হয়তো চিনতে পারছে, কিন্তু শ্রোতারা তাকে না দেখা পর্যন্ত শুধু নাম দিয়ে চিনতে পারবে না। তখন ওই নামের পরে ওর একটা পেশা অথবা পদবি অথবা পরিচয় তুলে ধরার জন্য অতিরিক্ত করে যে ফ্রেজ ব্যবহার করা হয় তাকেই বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। যেমন রহিম, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ কামিং। এইবার রহিম শব্দটার পর দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল এই শব্দটা ব্যবহার না করলে রহিমকে সাধারণত মানুষ হিসেবে মনে করত। কিন্তু এখন সুস্পষ্ট করে রহিমের পরিচয় তুলে ধরা হলো, পরিচয় তুলে ধরা হলো, ওই প্রতিষ্ঠানের পদবী কি সেটাও উল্লেখ করা হলো। এই জাতীয় ফ্রেজগুলিকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। কোনো কোনো জায়গায় অ্যাপোজিটিভ উল্লেখ থাকে। তাহলে এটাও ক্লিয়ার। পদবী, পরিচয়, পেশা যা আছে সব কিছুই উল্লেখ করতে পারে নাউনের পরে বসে, নাউন ইন অ্যাপোজিশন। ডিটারমিনার, নাউনের পূর্বে বসে যে শব্দগুলো ওই নাউনকে শনাক্ত করে, ওই নাউনকেই শনাক্ত করে, এদেরকে বলা হয় ডিটারমিনার। শুধু নির্দিষ্ট কয়েকটা শব্দ ডিটারমিনার নয়, অনেকগুলো মিলে বলা হয় ডিটারমিনার। অর্থাৎ ডিটারমিনারের মধ্যে আরও অনেক কিছু বিষয় রয়েছে, টপিক রয়েছে। তো সেই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তাহলে প্রথমে কি দেখছিলাম আমরা? ইনফিনিটিভ, এ সম্পর্কে ধারণা আছে। দ্বিতীয়ত পার্টিসিপল সম্পর্কেও ধারণা আছে। তৃতীয়ত অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। নতুন করে পাইলাম ইন্টেন্সিফায়ার। তাহলে সেই ইন্টেন্সিফায়ার সম্পর্কে কিছু আলোচনাও করছি, আর কতগুলো উদাহরণ দেখব।
হি ইজ উইক, সে হয় দুর্বল। ওই দুর্বলতার মাত্রা বাড়ানোর জন্য আমরা ভেরি শব্দটা ব্যবহার করলে আগে যে দুর্বল ছিল তার থেকে মাত্রাটা বৃদ্ধি পেল। এই ভেরি শব্দটাই এখানে ইন্টেন্সিফায়ার। কার ইন্টেন্সিফায়ার? উইক, এই শব্দটার ইন্টেন্সিফায়ার। হি হ্যাজ মানি, তার টাকা আছে। হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। এই এনাফ শব্দটা মানির ইন্টেন্সিফায়ার। আই অ্যাম সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি শব্দটা ব্যবহার করলে সরির মাত্রাটা বৃদ্ধি পায়। এই জন্য এখানে আমরা এক্সট্রিমলি শব্দটা বলবো ইন্টেন্সিফায়ার। কার ইন্টেন্সিফায়ার? সরির ইন্টেন্সিফায়ার। এবার নাউন ইন অ্যাপোজিশন কি বললাম? এটা এক ধরনের ফ্রেজ যা নাউনের পরে বসে ওই নাউনের পরিচয়, পদবি বা পেশা উল্লেখ করে, যাকে ওই নাউনকে সাধারণ মানুষ অথবা শ্রোতা সহজে চিনতে পারে এই ব্যক্তিরা কি। রহিম, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ কামিং। ওথেলো, চিনি না। প্রথমে যদি কাউকে বলি ওথেলো হ্যাড বিকাম এ জেনারেল, ওথেলো একজন সেনাপতি হয়েছিল। এই ওথেলোকে কেউ চেনে না, তখন তার পরিচয় একটা ফ্রেজের মধ্যে তুলে ধরবো। এ ব্ল্যাক মুসলিম মুর, একজন কৃষ্ণাঙ্গ মুসলিম সৈন্য। রবার্ট ব্রুস, যদিও রবার্ট ব্রুস সম্পর্কে কম্পেনিং স্টোরিতে অনেকে মুখস্থ করছে, অনেকে গল্প জানে, তারপরেও নতুন যারা তাদেরকে বলা হবে। আসসালামু আলাইকুম। আরএফএলের গাড়ি যে আপনি গোবিন্দগঞ্জ থেকে ঢুকছেন না গাইবান্ধা থেকে ঢুকছেন? আচ্ছা, আপনি নাকায় ঢুকে শুরুতেই ইসলামী ব্যাংক আছে, ঢোকার শুরুতেই ইসলামী ব্যাংকের সামনে এসে ফোন দিবেন, আমরা আপনাকে রিসিভ করে দোকানের সামনে নিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ মিঠুন ভাই, হ্যাঁ বলেন। দোকানে কি জন্য আসছেন? মাল আসছে? ও ও আচ্ছা, দেখেন ওকে বলেন তো কিছু টাকা দেয় কিনা। আচ্ছা, 5-10 হাজার থাকলে দাও। তাহলে রবার্ট ব্রুস কে চিনি না, তারপরে একটা ফ্রেজ বসানো হলো তার পরিচয় তুলে ধরার জন্য। দ্য কিং অফ স্কটল্যান্ড, তার পদমর্যাদাও তুলে ধরা হলো বা পদবিও তুলে ধরা হলো। এইটুকুকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। নজরুল, আমাদের গ্রামগঞ্জেও নজরুল নামে অনেক ব্যক্তি আছে। আমি কোন নজরুলকে বলছি তারপরে একটা ফ্রেজ দিয়ে সেটা বোঝানো হচ্ছে। দ্য রেবেল পয়েট অফ আওয়ার কান্ট্রি শোড হিজ জিনিয়াস ইন চাইল্ডহুড, শৈশবকালেই তিনি তার প্রতিভা দেখিয়েছেন। কোন নজরুল? আমাদের দেশের বিদ্রোহী কবি নজরুল শৈশবকালেই তার প্রতিভা দেখিয়েছিলেন। তাহলে এখানে কোন অংশটুকু? দ্য রেবেল পয়েট অফ আওয়ার কান্ট্রি, এই অংশটুকু আমাদের অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। সক্রেটিস, এ ফিলোসোফার অফ গ্রিস, গ্রিসের একজন দার্শনিক, ওয়াজ নট রিচ, ধনী ছিলেন না। এই কয়টা উদাহরণ যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে। আশা করা যায় তেমন কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে অ্যাপোজিশনের পরে যে টপিকটা মডিফায়ার হলো ডিটারমিনার। কারা কারা ডিটারমিনার হতে পারে? আমরা আর্টিকেল জানি, এ এন দিকে আর্টিকেল বলে সংক্ষেপে আমরা এটাই জানি। সে আর্টিকেল কার জন্য বসে? তা নাউনের জন্য বসে নাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্ট দান করতেছে, এটাও ডিটারমিনার। নাউনকেই যারা শনাক্ত করছে, নাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্ট প্রদান করতেছে,
এদেরকে বলা হয় ডিটারমিনার। তাহলে আর্টিকেল এটা একটা ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ এটা একটা ডিটারমিনার, পজেসিভ, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স, এই 5টা শব্দ আছে ডিটারমিনার। তার মধ্যে আর্টিকেল সম্পর্কে আমরা জানি, এ এন দিকে আর্টিকেল পড়ে। এরা সাধারণত নাউনের সামনে বসে নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রদান করে। কিন্তু ডেমনস্ট্রেটিভ কোনটা? ডেমনস্ট্রেটিভ যদি খুব সংক্ষেপে বলি তাহলে 2টা শব্দকে আমরা ডেমনস্ট্রেটিভ বলব, দিস আর দ্যাট। এই দুটোই আমরা শুধু জানবো, এই দুটোই ডেমনস্ট্রেটিভ। দিসের প্লুরাল আছে, দ্যাটের প্লুরাল আছে। তাহলে দিস দ্যাট, আর দিসের প্লুরাল হলো দিস, দ্যাটের প্লুরাল দোজ। এই 4টে শব্দই ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ 2 জায়গায় পাওয়া যায়, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটা সেটা মডিফায়ারের মধ্যে পড়বে, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা সেটা মডিফায়ারের মধ্যে পড়বে না। কারণ মডিফায়ার তো আমরা বলছি কি তথ্য প্রদান করতে, প্রোনাউন তো কারো তথ্য প্রদান করে না। এই জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস আর দ্যাট এরা মডিফায়ার হিসেবে কাউন্ট হবে না। তাহলে মডিফায়ার হিসেবে কাউন্ট হবে কারা? এরা যখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। তাহলে কখন অ্যাডজেক্টিভ হিসেবে বসবে আর কখন প্রোনাউন হিসেবে বসবে এটা বোঝার একটা সংক্ষিপ্ত উপায় রয়েছে। দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। এই দিস দিয়ে কাকে বুঝিয়েছে? বইটাকে বুঝিয়েছে। এই দিস দিয়ে কাকে বুঝিয়েছে? বইটাকে বুঝিয়েছে। তাহলে দিস আর বই একই বস্তু, কিন্তু এরা কি এক জায়গায় বসছে না দূরে দূরে বসছে? এই দূরে দূরে যখন বসবে তখন এই দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যখন এরা কাছাকাছি বসবে, পাশাপাশি বসবে, তখন সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই হাউস, এই দিস আর হাউস একই বস্তু। দিস দিয়ে হাউসকেই বুঝিয়েছে কিন্তু দূরে আছে, এইখানে দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ ইয়োর শার্ট, দ্যাট আর শার্ট একই বস্তু কিন্তু দূরে দূরে বসছে, এখানে দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এদেরকে যখন আমরা কাছাকাছি বসাবো তখন হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানেও দিস আর ব্যাড পেন্সিলস, দোজ আর গুড, এই দিস আর দোজ দিয়ে যাদেরকে বুঝিয়েছে তারা কাছাকাছি নাই, দূরে দূরে আছে। তাহলে এখানে যে দিস আর দ্যাট বা দোজকে পাইছি তারা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এইখানে দিস, দ্যাট, দোজ এরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ এই দুই বস্তু নয় তো, 2টা শব্দ একই বস্তু পাশাপাশি বসে না। কিন্তু এরাই যখন পাশাপাশি বসবে তখন তাদেরকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস হাউস ইজ মাইন, এবার দিস দিয়ে যাকে বুঝিয়েছে, যে হাউসটাকে বুঝিয়েছে সে পাশেই আছে, এটাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানেও দ্যাট শার্ট ওয়াজ বট ফর ইউ, এখানেও দ্যাটটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই হলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা। আর নিচে আরও একটা উদাহরণ আছে, পাশাপাশি বসিয়ে তাদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। পরবর্তীতে আমরা দেখি আগে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। একটা নিউমেরাল আছে আর একটা কোয়ান্টিটি আছে। নিউমেরালটা খুবই সহজ, যেটাতে গণনা করা যাবে 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5 6, এগুলো গণনার জন্য ব্যবহার করা হয়। এই শব্দগুলো বলা হবে নিউমেরাল। আর যেটা গণনা করা হবে না, যেটা একটা পরিমাণ বোঝানো হবে, এই পরিমাণবাচক শব্দগুলো বলা হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। পরিমাণবাচক কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভ সাধারণত ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল, এর ক্ষেত্রে
কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে। এক্সাম্পল, the mass, some, all, half, sufficient, enough, a little, এই শব্দগুলো দিয়ে যে অর্থটা বোঝাচ্ছে তা গণনা করা যায় না, পরিমাণ বোঝায়, একটা সমষ্টি বোঝায়, এদেরকে বলা হয় কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ, পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব নিউমেরাল, খুবই সহজভাবে বোঝাতে গেলে 1 2 3 4 অর্থাৎ 1 2 3 4 5 6 যেগুলো গণনা করা যাবে সেটাকে আমরা বলবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ যে শব্দগুলো দিয়ে কোনো সংখ্যাকে বোঝায় তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল 1 2 3 10 যা আছে আর কি, এই জাতীয়। মোটামুটি ধরতে গেলে আমাদের কারা কারা মডিফায়ার হতে পারে শেষ, মডিফায়ার আলোচনায় শেষ, শুধু সামান্য একটু বাকি আছে। মডিফায়ার দুই প্রকার, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। কি কি? প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। তা আমরা একটু আবার পিছনের দিকে চলে যাব, উদাহরণগুলোতে চলে যাব। এইখানে হি ইজ ভেরি উইক, এই ভেরি শব্দটা কার মডিফায়ার? উইক শব্দটার মডিফায়ার। এই উইক শব্দটা ভার্ব, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ। কার তথ্য দিছে? হি প্রোনাউন তার তথ্য দিছে। তাহলে উইক শব্দটা অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? হি প্রোনাউন তার অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা যার অ্যাডজেক্টিভ তার পরে বসছে না আগে বসছে? পরে বসছে। আবার ভেরি কার মডিফায়ার? হি ইজ ভেরি উইক। তাহলে উইক শব্দের অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি হলো অ্যাডজেক্টিভের মডিফায়ার, উইক হলো প্রোনাউনের মডিফায়ার, আর ভেরি হলো অ্যাডজেক্টিভের মডিফায়ার। তাহলে উইক যখন মডিফায়ার তখন সে কার মডিফায়ার? উইক যখন মডিফায়ার তখন সে হি প্রোনাউনের মডিফায়ার। কিন্তু সেই মডিফায়ারটা প্রোনাউনের আগে বসছে না পরে বসছে? উইক প্রোনাউনের পরে বসছে। আবার ভেরি যখন মডিফায়ার সে কার মডিফায়ার? উইক অ্যাডজেক্টিভ তার মডিফায়ার। তাহলে এই ভেরি যে মডিফায়ার সে যার মডিফায়ার তার আগে বসছে না পরে বসছে? তাহলে মডিফায়ার যাকে মডিফাই করবে তার আগেও বসতে পারে পরে বসতে পারে। যদি পরে বসে তাহলে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার, আর যদি আগে বসে তাহলে তাকে বলা হয় প্রি মডিফায়ার। এই হলো মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। এখন আমরা এই মডিফায়ারগুলো পরীক্ষায় কিভাবে আসে তারই একটা উদাহরণ দেখিয়ে দিলেই একদিনেই মডিফায়ার শেষ। কিন্তু একদিনে মডিফায়ার শেষ করতে গেলে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে একদিনে মডিফায়ার শেষ। না হলে ওই আলোচনাগুলো আবার ব্যাগে গিয়ে করে আসতে হবে। এখন আমরা এই যে রেকর্ডটা করলাম